আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিয়ের বাঁধন গল্পের 9 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। বাইকে অচেনা একটা ছেলের সাথে আয়াতকে দেখে মুহূর্তেই বদলে যায় অনুভবের মুখের ভাব। তার চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, যেন আগুন জ্বলে উঠছে সেখানে। ফর্সা মুখ লালচে আভা রাঙা হয়ে যায়। রাগে তার হাতে থাকা নীল রগগুলো যেন ফুলে ওঠে, স্পষ্ট হয়ে ওঠে। চল শক্ত করে নেয়। পাশে থাকা আহান অনুভবের সেই ভঙ্গিমা দেখে বুঝে যায় আজ আর কিছুতেই হয়তো রক্ষে নেই। ক্ষুব্ধ তীব্র পদক্ষেপ অনুভব এগিয়ে যায় আয়াতের দিকে। আয়াত টের পায় উপস্থিতির রূপ। সে তাড়াতাড়ি বাইক থেকে নেমে যায়। চোখে মুখে ভয় ফুটে ওঠে, শরীরটা একটু কুকড়ে আসে। অনুভব আয়াতের সামনে এসে শক্ত হাতে চেপে ধরে তার কবজি। এক হ্যাঁচকা টানে তাকে নিজের সামনে এনে দাঁড় করায়। তার চোখে মুখে যেন লাফা ফুটেছে, রাগে গায়ের উত্তাপ চারপাশে ছড়িয়ে পড়ছে। মেজাজ তখন সপ্তমে। থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলে এসে, কিন্তু হাত উপরে তোলার হাতের মুষ্টি শক্ত করে নেয়। কোথা থেকে যেন ভেসে আসে বিবেকের কণ্ঠ বাইরের লোকজনের সামনে। নিজের পরিবারে মেয়ের গায়ে হাত তোলা তো কখনো পুরুষত্ব নয়। আয়াত ভয়ে দুই হাত তুলে নেয় আত্মরক্ষার জন্য। চোখে অসহায়ত্ব আর এক ফোঁটা কান্না আতঙ্ক। ভয়ে তার গা কাঁপতে থাকে। অনুভব চিৎকার করে বলে, বলছিলাম না ওখানে থাকতে? কিরে বলি নাই তোকে? শুনলি না আমার কথা? বলছিলাম না ওখান থেকে এক পাও বাইরে ফেলবে না, পা ভেঙে গুঁড়া করে দেব। তবু এলে কেন? আমি কি তোকে মজা করে বলেছিলাম? কিরে জুক্স বলেছিলাম তোকে আমি? বল বল। সে যেন এক উন্মাদে পরিণত হয়েছে। একটা ছেলের বাইকে চড়ে চলে এলি, জানের ভয় নেই তোর? প্রেমিক জুটিয়েছিস? হ্যাঁ, মেরে দেই মেরে তোর ওই আশিককে। অনুভবের চোখে তখন আগুন। তার কথা, তার ভঙ্গি সব কিছু যেন নিয়ন্ত্রণে হারিয়েছে। অনুভবের চিৎকারে আয়াত ভয়ে কুকড়ে যায়। আহান দৌড়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, তাকে শান্ত করতে চায়। কিন্তু অনুভব তখন উন্মাদ পাগলের মতো আচরণ করছে। তাসবির আয়াতের ভীত সমস্ত মুখের দিকে তাকিয়ে অনুভবকে প্রশ্ন করল, আপনি ওকে এভাবে ধমকাচ্ছেন কেন? কে আপনি? ওর এমন করে শাসন করার অধিকার বা কে দিয়েছে আপনাকে? তাসবিরের কথা শুনে অনুভব ঘাড় কাত করে তাকায়। চোখ দুটো ছোটো ছোটো করে আয়াতকে সামনে সরিয়ে দেয়। দুপা এগিয়ে আসে। তাসবির একদম সামনে গিয়ে থেমে যায়। চোখে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলে, হুয়ার ইউ? সাহস কী করে হয় আমাদের মাঝে কথা বলার? চিনো আমায়? হ্যাঁ চিনো? তাসবির অনুভবের রাগে মুখশ্রী দেখে একটু হয়ে ঢোক গেল। এতটুকু বুঝেছে উনি আয়াতের পরিবারে কেউ, তাই না কথা না বাড়িয়ে বলল, আপনি এভাবে ওকে রাস্তায় ধমকে দিতে পারেন না। সেই পারমিশনকে আমি তোমার থেকে নিব? আমি এইসব বালের পারমিশন নেই না। সাহস কী করে হয় আমার সামনে দাঁড়িয়ে আমার থেকে কফিয়ত চাইতেছো? অধিকারের কথা বলো, আমার অধিকার লাগে না। নিজের জিনিস টেনে জোর করে হলো নিজের করে নেই, মাইন্ডেড। আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়াতকে টেনে গাড়ির দিকে নিয়ে যায়। অনুভব একবার পিছন ফিরে তাসবিরের দিকে তাকিয়ে পাকা হেসে গাড়িতে উঠে পড়ে। তাসবির অনুভবের হাসি দেখে সেই স্তব্ধ হয়ে যায়। অনুভব আয়াতকে পিছন সিটে বসিয়ে নিজেও পাশে গিয়ে বসলো। আয়াতের হাত শক্ত করে চেপে ধরল। তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। আহানকে উদ্দেশ্য করে বলল, আহান তুই ড্রাইভ কর। আহান সামনের সিটে উঠে বসলো। ড্রাইভিং সিটে বসে একবার রিয়ার ভিউ মিররে অনুভবের দিকে তাকালো। অনুভবকে অস্বাভাবিক লাগছিল, যেন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় অনুভব ড্রাইভিং করা মানে নিশ্চিত বিপদ, অকালে উপরে টপকে যাওয়া। অনুভব বুঝে ওঠার আগে আহান চোখ ফিরিয়ে আনলো এবং ড্রাইভিংয়ে মনোযোগ দিল। ফারহা বাসায় ফিরতেই তার মামি সামনে পড়ে যায়। মামি মাইমুনা তখনই চোখ রাঙিয়ে তাকালো তার দিকে। অগ্নিজন দৃষ্টিতে জ্বলছে। ফারহার গলা হয়ে শুকিয়ে আসে। তবু নিজেকে সামলে নিয়ে সে ধীরে ধীরে বলে ওঠে, মামি আমার শরীরটা ভালো লাগছিল না। ফার্সিটির মাঠে পড়ে গিয়েছিলাম, হসপিটালে ছিলাম, তাই ফিরতে দেরি হয়ে গেছে। তবুও মাইমুনার মুখে কোনো করুণা নেই। দেখলে মনে হয় এখনই যেন ফারহাকে চিবিয়ে খাবে। এমন সময় ফারহার মামি এগিয়ে আসেন। ফাগনির ফ্যাকাশে মুখ দেখে তার মন কেমন করে ওঠে। শান্ত গলায় তিনি বলেন, মেয়েটাকে আজ ছেড়ে দাও মাইমুনা, অসুস্থ হয়ে পড়লে তোমারই ক্ষতি হবে। এক কথায় মাইমুনা খানিকটা শান্ত হয়। ফারহা একদম বন্ধ করা চাপা নিঃশ্বাস ফেলে নিজের ঘরের দিকে হাঁটা দেয় চুপচাপ নিঃশব্দে। শেখ ম্যানশনের লিভিং রুম জুড়ে থমথমে পরিবেশ। আয়াতের অনুপস্থিতিতে সবার মন জুড়ে উদ্বিগ্ন আর দুশ্চিন্তা। ইব্রাহিম শেখ মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন, ভাবনায় গভীরে হারিয়ে গেছেন। পাশে দাঁড়িয়ে আহমিকা শেখ অস্থিরভাবে বারবার দরজার দিকে তাকাচ্ছে। কোথায় গেল মেয়েটা? উদ্বিগ্ন যেন প্রতিটা নিঃশ্বাসে। ঈশা তাকে শান্ত করার চেষ্টা করে, আম্মু শান্ত হও, আবু নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে। আমি ভাইয়াকে বলেছি ভাইয়া নিয়ে আসবে আপুকে। কিন্তু আহমিকা মনে কোনো শান্তি নেই। তিনি ভালো করে জানেন তার ছেলেকে। যে ছেলে বিয়ের দিন মেয়েটাকে ফেলে চলে যেতে পারে, সে কতটা দায়িত্বশীল তা তার অজানা নয়। ইহাম শেখ দেশে ফিরে এসেছেন, আজই তার ফ্লাইট ছিল। তাই আয়াতকে ফোন দিছিলেন তিনি। কিন্তু আয়াত হাসপাতালে ফারহার জন্য ব্যস্ত বিচলিত ছিল, তার ফোনে খেয়ালই করেনি। ইহাম শেখ আয়াতকে ফোন না পেয়ে তিনিও চলে আসেন শেখ ম্যানশনে। পরিকল্পনা ছিল এয়ারপোর্ট থেকে সোজা অফিসে যাবেন। কিন্তু শেখ ম্যানশনে মেয়েকে দেখতে না পেয়ে মনের ভিতর ভয় কুঁকড়ে ধরে।
ও যেন আশঙ্কায় ভেতরটা কাঁপে তার। ঠিক তখন ওই মেনশনের গেট দিয়ে কালো গাড়িটা ভিতরে প্রবেশ করে থামে। অনুভব আয়াতের হাত শক্ত করে ধরে টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে আসে তাকে। এক মুহূর্ত যেন হাওয়ায় ভেসে যায় ঘরে নিস্তবতা। অনুভব আয়াতের হাত ঝটকা মেরে ছেড়ে দেয়। রাগে তার গা কেঁপে ওঠে, শরীরের সাদা শার্ট ঘামে ভিজে একাকার। তবু রাগ যেন তার কমছে না। ঈশা সদর দরজার দিকে চোখে যেতেই বলে ওঠে, আম্মু, আয়াত বসেছে। সবাই চোখ তুলে তাকালো। সামনে আয়াতকে দেখে আহমিকা শেখ ও ঈশা দৌড়ে যায়। আহমিকা শেখ বলতে থাকে, কই ছিলি মা? কত চিন্তা হচ্ছিল আমার জানিস? কতবার ফোন দিছিলাম। তোর বাবা এসেছে, এসেই তোকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়েছে। বাবা এসেছে শুনে আয়াত দৌড়ে বাবার কাছে যায়। ইহাম শেখ মেয়েকে ধরে বলে, কই ছিলি মা? বাবা কতবার ফোন দিয়েছে দেখেছো? আয়াত বাবার পাশে বসে তারপর একে একে সব ঘটনা খুলে বলেন। সব শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস নেই যেন। কিন্তু অনুভবের যেন রাগে গা রিডি করে উঠছে। তাই রাগে কণ্ঠে বলল, তোমাদের মেয়েকে বলে দাও ওর পর যেন ফোনটা নিজের কাছে রাখে, না হলে কিন্তু আমি থাপড়ে মুখের মানচিত্র পাল্টে দিব। অনুভবের কথায় ইব্রাহিম শেখ খেপে গিয়ে বলেন, তোমার সাহস কী করে হয় আমাদের সামনে দাঁড়িয়ে আয়াতকে এভাবে বলার? অনুভব কিছু বলতে গিয়েও যেন বলতে পারলো না। গট গট করে পায়ে উপরে উঠে গেল। গাড়ি পার্ক করে গাড়ির চাবি নিয়ে চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষে ইহাম শেখ রুমে বসে কিছু জিনিস ভাবছেন। তখনই আয়াত আসে বাবার রুমে। ইহাম শেখ মেয়ের হাতের দিকে তাকায়, তারপর মাথা হাত বুলিয়ে বলে, অনুভব তোমায় মেরেছে? আয়াত মাথা নাড়ায়, যার অর্থ না। ইহাম শেখ মেয়ের জন্য আনা লাগেজটা দিয়ে বলে, তোমার জন্য। আয়াত লাগেজটা দেখে বলল, এগুলো আনার কি দরকার ছিল আব্বু? নিষেধ করেছিলাম না? ইহাম শেখ বললেন, পাগল মেয়ে, এখন যা অনেক রাত হয়েছে। আয়াত আর না দাঁড়িয়ে নিজের ঘরে চলে যায়। মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে ইহাম শেখ বলে, আমি জীবনে বড় ভুল করেছি তোমার আর অনুভবের বিয়ে হয় বলা। আমার কারণে তোমার মুখে হাসি নেমে গেছে। আমি যে বড় নিরুপায় ছিলাম, ভেবেছিলাম অনুভবের কাছে আমার মেয়ে সুরক্ষিত রাখবে, কিন্তু এখন মনে হচ্ছে নিজের হাতে সব শেষ করেছি। তবে সময় এসে গেছে এবার কঠিন সিদ্ধান্ত নেওয়ার। নিঃসৃত রাত, চারিদিকে এক গভীর নিস্তবতা যেন আচ্ছন্ন করে রেখেছে পুরো এলাকা। হালকা বাতাস বইছে, কিন্তু তার মাঝে রয়েছে এক অদ্ভুত গুমুট ভাব। দূর থেকে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ, কখনো ক্ষিপ্ত কখনো তীব্র। মনে হচ্ছে যেন রাতের স্তব্ধতাকে ফুঁড়ে দিয়ে কিছু একটা আসতে চাইছে। মেন শহরে কোন ঘেঁষে একটু নিরিবিলি এক পুরনো গ্রাউন্ডের সামনে থেমে যায় এক রহস্যময় যুবক। তার পোশাক থেকে গা পর্যন্ত কালো রঙে ঢাকা, গায়ে চাপা জ্যাকেট, মুখে বেশিরভাগটাই অন্ধকারে আড়াল। মাথায় টানা একটি কালো ক্যাপ, বুকের কাছে ঝুলছে এক জলজলে নাম প্লেট। অদ্ভুতভাবে যা প্রতিফলিত হচ্ছে পাশের বাতি ক্ষীণ আলোয়। সে ধীরে ধীরে এগিয়ে যায়, পুরনো কাঠের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। রাতের নিস্তবতা যেন আরেকটু ঘন হয়ে আসে। গোডাউনের ভিতরে একজনকে চেয়ারে হাত পা বেঁধে রাখা হয়েছে। মাথার উপর জল করছে হলদে লাইট। যুবকটি এগিয়ে এসে বেঁধে রাখা ছেলেটার সামনে একটি চেয়ার টেনে বসে হাত বাড়িয়ে ছেলেটির মুখে ট্যাপটা সরিয়ে দেয়। বেঁধে রাখা ছেলেটা কালো পোশাক পরিহিত যুবকটিকে দেখে বলে, কে তুমি? আমাকে কেন এভাবে বেঁধে রেখেছ? যুবকটি হেসে মাথা ক্যাপটা সরিয়ে বলল। বেঁধে রাখা ছেলেটি সামান্য দৃশ্যমান হলো কালো পোশাক পরিহিত যুবকটা। ছেলেটি যুবককে দেখে ভয়ে কয়েকটা ঢোক গিলল, তারপর ওই স্পষ্ট সুরে বলল, স্যার। যুবকটি রাশভারী গম্ভীর কণ্ঠে বলল, কেন খুন করলি মেয়েটাকে? স্যার, এখানে আমার কোনো দোষ ছিল না। আমাকে বলা হয়েছিল শুধু, এছাড়া আমি আর কিছু জানি না। তাহলে মেয়েটাকে রেপ করলি কেন? কঠিন চোখে তাকিয়ে প্রশ্ন করলো যুবকটি। ছেলেটি ঠোঁট কাঁপছে, মাথা নিচু গলায় জবাব দিল, নেশায় ছিলাম স্যার। আমাকে বলা হয়েছিল মেয়েটাকে মেরে ফেলতে, কিন্তু আমি নেশায় ছিলাম, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। যুবকটির চোখে খুবই আগুন গর্জে উঠল, এই নেশার দোহাই দিয়ে একটা নিষ্পাপ মেয়ে জীবন শেষ করে দিলি? তোদের মতো কাপুরুষদের জন্য দেশের মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায়। বল, কে বলেছিল মেয়েটাকে মেরে ফেলতে? আমি কিছু জানি না স্যার, আমি দেখিনি লোকটাকে। এবার যুবকটি এক ঝটকায় কোমর থেকে রিভলভার বের করলো। ঠান্ডা মাথায় টার্গেট করলো ছেলেটার হাঁটু দুটো বুলেট ছুড়ে গেল কয়েকটা হাঁটুতে। ছেলেটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। যুবকটি মোবাইল বের করে একটা নাম্বার কল দিল। কয়েক মিনিটের মধ্যে একটা গাড়ি এসে থামে। ভিতর থেকে কয়েকজন যুবক নেমে আসে। নিঃশব্দে ছেলেটাকে তুলে গাড়িতে তুলে তারা একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল। পরের দিন অনুভব আহান গাজীপুরে গিয়েছিল। অফিসের কাজ শেষ হয়ে গেছে। এটি ছিল শেখ গ্রুপ ইন্ডাস্ট্রির বহুল পুরনো একটি অফিস। তবে এই অফিসের জায়গাটি নিয়ে শেখ গ্রুপের মালিক ইব্রাহিম শেখ ও জাফর খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাফর খান জমিটিকে নিজের বলে দাবি করে এবং ইব্রাহিম খান শেখের বিরুদ্ধে একটি নির্মম খুনের মিথ্যা অভিযোগ তুলে। সেই অভিযোগে ইব্রাহিম শেখকে গ্রেপ্তার হয়ে হাজতে যেতে হয়। অভিযোগ ছিল তিনি তার অফিসের স্টাফকে নির্মমভাবে হত্যা করেছেন। এ ঘটনা ঘিরে মামলার সূত্রপাত হয় এবং শেখ গ্রুপ গাজীপুর অফিসটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে সকল সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে ইব্রাহিম শেখ নির্দোষ।
আদালত তাকে সম্মানের মুক্তি দেয়। কিন্তু এই ঘটনার পর ইব্রাহিম শেখ সিদ্ধান্ত নেন তিনি আর গাজীপুর অফিসে পরিচালনা করবেন না। সেই থেকে গাজীপুরের সেই পুরনো অফিসটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। জাফর খান এত কিছু করে জমিটি মালিকানা অর্জন করতে পারেনি, বরং তার এই চক্রান্ত ব্যর্থ হয়ে যায়। তবুও তিনি এখনও শেখ গ্রুপের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হয়ে রয়েছেন এবং জমিটিকে নিয়ে বিরুদ্ধে অপব্যবহার রেখেছেন। এছাড়া চীনা ক্লায়েন্টদের সাথে শেখ গ্রুপে দিলে ফাইনাল হওয়ার জাফর খান আরও বেশি শেখ গ্রুপের প্রতি ক্ষুব্ধ হয়েছে। জাফর খান বিভিন্ন ধরনের অনৈতিক অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। সঠিক তথ্য প্রমাণের অভাব তাদের উপর আইনি পদক্ষেপ নেওয়া হয় না। অনুভব আহান গাজীপুরে এসেছে শুনে জাফর খান তার দলবল নিয়ে এসেছে অনুভবের অফিসে। অনুভব তখন নিজের কেবিনে বসে অফিসে ফাইলগুলো দেখছে। সামনে দাঁড়িয়ে আছে হুমায়ুন আহমেদ, তিনি এই অফিসের একজন বিশ্বস্ত কর্মকর্তা। জাফর খান অফিসে এসে দলবল নিয়ে সোজা অনুভবের কেবিনে ঢুকে পড়ে। অনুভবকে দেখে বলে ওঠে অনুভব যে ইব্রাহিম শেখের একমাত্র পুত্র, এতদিন পর হঠাৎ গাজীপুরে মাটিতে। অনুভব ফাইলটা বন্ধ করতে করতে বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এইটাও শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অংশ। কোনো ডাউট থাকলে নিজে দেখে নিন, এই বলে সে কিছু কাগজ সামনে এগিয়ে দেয়। জাফর খান হেসে বলল, তার দেখে লাভ কি, যাই হোক পুরনো সব কিছু ভুলে নতুন করে না হয় শুরু করি, কি বলো? জাফর খানের কথা শুনে অনুভব চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসে বলল, কুকুরের লেজ কি কখনো সোজা হয় আঙ্কেল? তুমি কিন্তু আমায় অপমান করছো। আপনি কি অপমানিত হচ্ছেন? অনুভবের পাল্টা প্রশ্ন। এর প্রেক্ষিতে জাফর খান বলল, রক্ত কিন্তু রক্ত চিনা, আবার এই রক্ত কিন্তু বেইমানি করে, সেটা জানো তো? সবই আমার জানা, একটা কথা মনে রাখবেন, পাপ কিন্তু পাপকেও ছাড়ে না। জাফর খান আর কিছু না বলে দলবল নিয়ে বেরিয়ে যায়। হুমায়ুন আহমেদ হাতের ফাইলগুলো নিয়ে বেরিয়ে গেল। আহান অনুভবের পাশে গিয়ে বসে জিজ্ঞাসা করলো, কাজটা কি ঠিক হচ্ছে? অনুভব টেবিলে রাখা পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে বলল, শিকার ধরতে গেলে অবশ্যই কিছু বে করতে হয়। চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেল আপলোড করা আছে, সবাই দেখে নিন। ধন্যবাদ সবাইকে।